ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। আমি সায়েন্সা আর তোমাদের সবাইকে স্বাগত আমার ওটিএম কোচে। তো আজকে আমি একটা পুরোনো বাইকের রিভিউ দিতে চলেছি, যেটা আমারই বাইক FZS ভার্সন 2, যেটা আমি 2017 সালে কিনেছিলাম। আর সেটা এখন আমার কাছে আছে এবং খুব এর সাথে স্মৃতি জড়িয়ে আছে। আর সব থেকে ভালো জিনিস, বাইকটা এখনো মানে খুব স্মুথলি চলছে। তো আজকে তোমাদের রিভিউ দেবো বাইকটা কিরকম ছিল বা কিরকম আছে এখন, বা পারফরমেন্স কিরকম আছে, মাইলেজ কিরকম দিচ্ছে, বা আর কিছু তো যতগুলো প্রবলেম, প্রোস বলো কনস বলো, সবকিছু আমি তোমাদের বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বলা যাক একদিক থেকে। তো প্রথমে বলি, বাইকটার লুকস এখনো সেম ভাবে সেরকমই আছে। এই দেখো লুকসটা, এবং চারিদিক থেকে দেখাচ্ছি লুকসটা আমি। বাইক এখনো মাস্কুলারিটি হয়ে আছে, এবং আমার একটা ট্যাঙ্ক ব্যাগ লাগানো আছে বলে একটু আরো মাস্কুলার লাগছে। তো প্রথমে বলি এই বাইকটার ভালো দিকগুলো। তো ভালো দিকগুলো হচ্ছে মাইলেজ। প্রথম কথা হচ্ছে মাইলেজ। মাইলেজ এখনো প্রায় 45 থেকে 50 মাইলেজ এই বাইকটার, যেটা অন্যান্য বাইকের ক্ষেত্রে খুব মানে পসিবল না, বিশেষ করে এই দিনে এসে E20 ভার্সনে এসে, যেটা তোমার এখনো আমার প্রায় 45 50 এরকম অ্যাভারেজ দিয়ে থাকে। আমি যেহেতু মানে বেশি রাফটা চালাই না, নর্মালি চালাই, তো মাইলেজের দিক থেকে কোনো কথা হবে না, খুব সুন্দর। এবং মেনটেন্যান্স খরচও খুব কম এই বাইকটার। যদি বলতে চাও টায়ার, চেন, আর এইদিকে তোমার হচ্ছে ইঞ্জিন অয়েল ছাড়া সেরকম কোনো বেশি এক্সট্রা খরচ নেই। যদি রেগুলার সার্ভিস মেনটেন করো, বাইকটা কোনো খরচ নেই। খুব অল্প খরচে এই বাইকটাকে তুমি মানে ইউজ করতে পারবে। আর আমি যখন নিয়েছিলাম 2017 সালে যখন নিয়েছিলাম, এই বাইকটার প্রাইস ছিল মাত্র 97,000। তো সেই হিসাবে এখনো বাইকটার পারফরমেন্স খুবই ভালো। তো এবার চলো সেকেন্ড গুলো দেখে নিই, আরো কি কি ভালো দিক আছে বাইকটার। তো বাইকটার ভালো দিক হচ্ছে সিটের কমফোর্ট। সিটের কমফোর্ট হচ্ছে এতটাই সুন্দর, মানে তুমি লং রাইড করলেও অসুবিধা হবে না। প্রায় 200 300 কিলোমিটার একটানে স্ট্রেচে নিতে পারবে। আমি প্রায় করেছি 200 300 কিলোমিটার একদিনে। তো এই বাইকে কোনো অসুবিধা হয় না, কোনো ব্যাক পেনও হয় না, এবং স্মুথলি হয়ে যায় সবকিছু। আর ইঞ্জিনের দিক থেকে বলবো, ইঞ্জিন তো এখনো খুব সুন্দর হয়ে আছে, কোনো মানে এক্সট্রা আওয়াজ নেই। তোমাদের আমি এক্সজস্টটা শোনাচ্ছি, একবার শুনে নাও। তো জাস্ট এক্সজস্টটা শুনে নাও একবার। এখনো সে নতুনের মতোই হয়ে আছে এক্সজস্টটা। আর বাকি দিকগুলো কিছু আছে, আরো আরো কয়েকটা ভালো জিনিস আছে, তোমাদের বলে দিই সেগুলো। এখন পর্যন্ত আমার ইঞ্জিনে কোনো কিছু কাজ করাতে হয়নি। আর আমার বাইক এখন আপাতত অনেকটাই চলে গেছে। এখানে আমার অডোমিটার যদি দেখতে যাও, এখানে প্রায় আমার বাইক 35,000 চলে গেছে, 35,000। কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না, এটা অ্যাকচুয়ালি ভুল, কারণ আমার এই মিটারটা মিডিল একবার খারাপ হয়ে গেছিল। তো যদি বলতে চাও অ্যাপ্রক্সলি এই বাইকটা আমার 60,000 কিলোমিটার মতো চলে গেছে। কারণ আমার 25,000 এই বাইকটার আমি মিটার চেঞ্জ করে দিয়েছিলাম। এবং বাইকটা দূর থেকে দেখলে বোঝা যায় বাইকটা এখনো কত মাস্কুলারিটি গেইন করছে। এবং পাবলিক প্রেজেন্স তো খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর এই বাইকটার। এর বাইকের যে কালারটা এখনো 9 বছর হয়ে গেছে, দেখো কালারটা স্টিল সেম আছে, কোনো কিছু নেই, স্ক্র্যাচ ছাড়া বাকি কোনো কিছুই খারাপ হয়নি এই বাইকটার। কালারের দিক থেকে বলতে গেলে মানে খুব সুন্দর, মানে তুমি ইউনিক কালার যদি বলতে চাও, বাইকটা ইউনিক কালার বের করেছে, এবং গাড়িটা খুব ভালো ছিল তখনকার দিনে। এবং তখন হয়তো সেল ভালো হয়েছিল এই কালারটা, তো কিছুদিন পরে আবার এই বাইকটা বিক্রি করে দেয়। তো এবার বলি মানে আমার কিরকম খরচ হয়েছে মানে এই বাইকের পিছনে, সার্ভিস কস্ট কিরকম ছিল। তো দেখো, আমি এই বাইকটা খুব মানে নর্মাল ভাবেই চালাই, মানে প্রায় 40 অ্যাভারেজ এভাবে চালাই, তার নিচেও চালাই বেশিরভাগ। গ্রামে যেহেতু আমাদের রাস্তা দেখতে পাচ্ছ, এই যে এইসব রাস্তা আমাদের, এইসব রাস্তাতে আমরা চালাই। তো এখানে ম্যাক্সিমাম স্পিড আমাদের 28 30 এরকমই থাকে, আর বন্ধুদের সাথে থাকলে তো সেরকম স্পিড হবে। তো মেনটেনেন্স খরচ খুবই কম হয়েছে আমার ক্ষেত্রে। বলতে গেলে 6 মাসে একবার আমি সার্ভিসে করাই, যেখানে মানে ইয়ামার যেগুলো প্রফেশনাল মানে শোরুম আছে সেখানেই করাই গিয়ে। আর সার্ভিস কস্ট নর্মালি হয়, যেমন ধরো ইঞ্জিন অয়েল আর বাকি বিয়ারিং এর গ্রিজিং বলো, আর আর কিছু সামনে থাকলে, হ্যাঁ। তবে বাইকের কিছু কিছু জিনিস অনেক সময় খারাপ হয়ে যায়, যেগুলো খুবই কস্ট কম এবং রিয়েলেবল, যে কোনো সময় যেখানে পাওয়া যাবে। সেগুলো বলছি কি কি খারাপ হতে পারে আর কি কি খারাপ হয়, এই গাড়িটার মেন প্রবলেমগুলো কিছু বলছি। তো প্রথমে আগে অ্যাডভান্টেজ গুলো দেখে নিই, অ্যাডভান্টেজ গুলো কি কি আছে। ইঞ্জিন অয়েলের প্রাইসও খুব কম। তবে এটা খারাপ দিক হলো, সব বাইকের মধ্যে এটারও কিছু খারাপ দিক আছে। পাওয়ার কম মনে হতে পারে, হাইওয়ে ওভারটেকিং এ বেশি এক্সাইটমেন্ট পাবে না। হেডলাইট আজকের স্ট্যান্ডার্ড অনুযায়ী এভারেজ। নতুন 150 150 সিসি যেগুলো, মানে 150 160 সিসি বাইকগুলোর সাথে কম্পেয়ার করলে ডিফারেন্স বোঝা যায়। তবে এই বাইকটার সেল খুব ভালো হয়েছিল, কিন্তু জানি না কেন ইয়ামাহা এই বাইকটাকে বন্ধ করে দিল খুব রিসেন্টলি ভাবে। মানে কিছুদিন পরে এটা মানে আর বিক্রি হয়নি বাইক, মানে সে ইয়ামাহা বন্ধ করে দিয়েছিল বাইকটাকে। তো জানি না কেন ভালো বাইকগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর সত্যি কথা বলতে ভালো জিনিস সব কোনোদিন থাকে না। তো বাইকটা খুবই সুন্দর এখন পর্যন্ত, আমি এখন পর্যন্ত 9 বছর হয়ে গেছে বাইকটা নেওয়া, পুরো স্যাটিসফাইড আছে। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম আছে, কিছু কিছু না, 9 বছর একটা বাইক চালালে অনেক কিছু প্রবলেম থাকে, অনেক কিছু প্রবলেম হয়। প্রবলেমগুলো অনেক, মানে তোমাকে বলে বোঝানো যাবে না, অনেক প্রবলেম, কিন্তু ওগুলো ছোট ছোট প্রবলেম, যেগুলো তোমার নর্মাল বাইকে হতেই থাকে। তো সেইটা কোনো ম্যাটার না, কিন্তু ভালো দিকগুলো হচ্ছে
মানে তোমাদের সংক্ষেপে যদি বলতে চাই, মাইলেজের দিক থেকে বলো, তোমার মেনটেন্যান্স খরচ থেকে বলো, খুবই লোয়েস্ট, মানে লাস্ট লোয়েস্ট বললেই চলে। মান্থলি বলতে গেলে এই বাইকে মান্থলি কোনো খরচই নেই। একবার 4 মাসে ইঞ্জিন অয়েল চেঞ্জ, ছোট ছোট হয়তো নাট ফাট এসব কিছু মানে লুজ হলে এগুলো হয়তো চেঞ্জ করা করি, বা অনেক সময় ক্লাচ ওয়্যার এসব চেঞ্জ করতে হয়, যেটা লং টাইম হয়ে গেলে করতেই হয় সবাইকে। তো বাকি মেনটেন্যান্স খরচ আর এই মাইলেজের দিক থেকে বেস্ট বলতে যাও। হ্যাঁ, এবার কিছু খারাপ জিনিসও আছে এই গাড়িটার। খারাপ জিনিসগুলো পার্মানেন্টলি ভাবে কিছু জিনিস আছে যেগুলো ইয়ামাহা ফিক্সড করেনি। তা সেক্ষেত্রেই হয়তো সেলটা বন্ধ করে দিয়েছিল ওরা। তা বলতে পারছি, তো আমার বাইকে এই প্রবলেমটা আছে, জানি না বাকি অন্যান্য এফজেড যারা ইউজ করে তাদের সেম প্রবলেম আছে কিনা। তো এই বাইকটার মেন প্রবলেম হচ্ছে একটা, দেখো মানে সব থেকে বড় প্রবলেম এই যে অয়েল সিলের মানে রেগুলার ভাবেই কাটে, কোনো মানে ঠিক থাকে না। এই রেগুলার মানে তুমি চেঞ্জ করলে হয়তো 2 দিন পরেও কেটে যেতে পারে। এই একটা প্রবলেম বাইকের। আমি যতগুলো এফজেডএস ওনাদের জিজ্ঞাসা করেছি, সবাই সেম বলেছে যে এই অয়েল সিল খুব কাটছে। হ্যাঁ, অয়েল সিল খুব কাটছে, কিন্তু বাকি খুব সুন্দর। অয়েল সিলের এটা কোনো সলিউশন হয়নি। বাকি আমি এইভাবেই চালাচ্ছি 9 বছর ধরে এই বাইকটাকে, সেম ভাবেই চলছে। অনেক সময় অয়েল সিল লাগায়, অনেক সময় না লাগিয়ে চলতে থাকে, কোনো অসুবিধা হয় না এই বাইকের। বললাম যে মেনটেন্যান্স খরচ কম, তুমি না চাইলেও আমি প্রায় বলতে গেলে এই অয়েল সিল না লাগিয়ে প্রায় আমি 6 বছর, 6 বছর বলবো না, হ্যাঁ অয়েল সিল মানে 6 বছর বলবো না, অয়েল সিল না লাগিয়ে আমি প্রায় 2 বছর বাইকটা ইউজ করেছি প্রায়। তেল ভরে দিয়েছি হয়তো শোরুমে গিয়ে, বাস ওইটুকুতে চলতে আছে, কিন্তু আমি চেঞ্জ করিনি অয়েল সিল, সেম লাগানো আছে। অয়েল সিল না থাকলে দুটো প্রবলেম হয়। মেন প্রবলেম হচ্ছে এই যে দেখো, এখানে আমার অয়েলি হয়ে আছে, এখানে অয়েলি হয়ে আছে, কারণ এখান থেকে অয়েলটা লিক করে এখানে আসে। তো ব্রেকের ক্ষেত্রে অসুবিধা হয়, এবং দুটোই অয়েল সিল কেটে আছে আমার এখন। এটা রেগুলার ভাবে হতে থাকে, তো আমি খুব লেটে লেটে চেঞ্জ করি, ওই জন্য বলি মেনটেন্যান্স খরচ কম, বেশি লাগে না। আর আরেকটা প্রবলেম হচ্ছে বাইকটার, মানে প্রবলেম হচ্ছে মেন প্রবলেম, এর চেন স্পকেটের দাম অনেকটাই দাম। মানে এই দিনে এসে এই চেন স্পকেট প্রায় ইয়ামাহা থেকে 2600 মতো লেগে যাচ্ছে এই চেন স্পকেটের। আমি তো এটা অন্য রোলেনে লাগিয়েছি, যেটা তোমার ব্রাশ চেন, গোল্ডেন কালার দেখে নাও। তো চেনের চেনের স্পকেটটা খরচ অনেকটাই বেশি একটু, মানে বলতে গেলে, কিন্তু এটা লং টাইম লং পিরিয়ড। আমার এটা দিয়ে হচ্ছে তোমার থার্ড চেন, 9 বছরে থার্ড চেন এটা আমার চেন স্পকেট, প্রায় 9 বছরে 3টে চেন। মানে প্রথম যে সেট দিয়েছিল, যেটা আমি 4 বছর প্লাস ইউজ করেছি, তারপরে একটা লোকাল থেকে নিয়েছিলাম রোলনেরই, সেটা কেমন হচ্ছে জানি না, কেমন ছিল। এটা আমি নিয়েছি আবার রোলন ওয়েবসাইট থেকে নিয়েছি, তো লিঙ্ক লাগলে আমি অবশ্যই দিয়ে দেবো কারো যদি লাগে। তো রোলনটা এটা খুব সুন্দর, আর আমার একটা দাদাকেও নিয়ে দিয়েছিলাম, এটা এফজেড, ওর এফজেড ওনার, তো সেও খুব ভালো চালাচ্ছে বলছে। আর সেকেন্ড প্রবলেম যদি এই একটা বলতে চাই, এর বুসে প্রবলেম হয়, অনেকটাই বুসে প্রবলেম হয়। অনেক সময় বুস কি হয়, মানে বুস ব্যারিংটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, কেন জানি না ভেঙে যায়। আমার কাছে তো প্রায় 4-5 বার হয়ে গেছে এই বুস ব্যারিংটা, হয়তো মনোশকের জন্য হয়েছে হয়তো, কিন্তু জানি না কি জন্য হচ্ছে। আর বাইকটা ওভারঅল খুব ভালো। আর ব্রেকিং এর দিক থেকে একটু লো, ব্রেকিং এর দিক থেকে আজকের দিনে মানে ব্রেকিংটা একটু ভালো করলে, মানে হয়তো তখন বেটার হলে বেশি ভালো হতো। আজকের দিনে ব্রেকিংটা খুবই নর্মাল ব্রেক। আর এই অয়েল সিল কাটার জন্য সামনের ব্রেকটা একটু লো থাকবে, তাই তোমাকে ডবল ডবল ব্রেক ইউজ করতে হবে ডিসঅ্যাডভান্টেজের দিক থেকে যদি বলতে চাও। আর সেরকম ভাবে ডিসঅ্যাডভান্টেজ আরো ছোট ছোট জিনিসগুলোতে আছে, যেমন অনেক সময় ইলেকট্রিকের প্রবলেম হয়ে যায়। আর এই যে এই সুইচগুলো অনেক সময় লুজ হয়ে যায়, এই লুজগুলো টাইট করতে হয়। 9 বছর হয়ে গেছে যেহেতু, বুঝতে পারছো বাইকগুলো সবকিছু সমস্যা হতে থাকবে। কিন্তু এখন পর্যন্ত আমি এটা আমি পরে চেঞ্জ করেছিলাম। বাকি এগুলো সব স্টকেরই ছিল, এটাও স্টকে, এটাও স্টকের, বাকি সবগুলো স্টকে। এটা আমার সেকেন্ড কি চলছে, ফার্স্ট কিটা খারাপ হয়ে গেছে, সেকেন্ড কিটা চলছে। এবং এখানে একটা আরেকটা প্রবলেম আছে, মেন প্রবলেম হচ্ছে ইলেকট্রিক্যাল একটু খারাপ। অনেক সময় কি হয়, রেগুলেটরটা কেটে যায়, রেগুলেটর কেটে গেলে অনেক সময় বাকি বাল্বগুলো যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি কাটে এই বাল্বগুলো। ওভারঅল যদি বলতে চাও, দুটো মিলে মিক্সচার যদি বলতে চাও, তো আমি বলবো ভ্যালু ফর মানি এই বাইকটা তখনকার দিনে ছিল। তবে 2026-এ এসে বাইকটা নেওয়া উচিত কিনা সেটা বলছি। আমার মতে এই বাইকের যা দাম এখন প্রায় 150 প্লাস বা বেশি হবে হয়তো। আর ইয়ামাহার একটা মেন প্রবলেম হচ্ছে এর ট্যাক্সটা বেশি। এর ট্যাক্সটা এতটাই বেশি যে বলে বোঝানো যাবে না, অনেক এতটা, প্রায় 40 কাছাকাছি, প্রায় 35-37 এরকম ট্যাক্স লাগে এই বাইকটার। তো ইয়ামাহাতে একটু ট্যাক্সটা বেশি, তার জন্য এই বাইকটা এই 2026-এ এর চাইতে এর মানে লিমিটে মানে পাওয়ার দিক থেকে বলতে গেলে সেম অনেক বাইকই আছে, যদি নিতে পারো তো সেগুলো দেখতে পারো। এটা কনসিডার করা যাবে যদি মাইলেজের দিক থেকে তোমার থাকো, তাহলে এটা কনসিডার করা যাবে। এবং যদি বলতে চাও যে খরচ খুব কম করবো, তাহলে এই বাইকটা নিতে পারবে। ওভারঅল যদি বলতে চাও বাইকটা 2026-এ এসে নিতে পারবে কিনা, তো হ্যাঁ অবশ্যই নিতে পারবে, যদি মাইলেজ আর মানে মেনটেন্যান্স খরচ যদি নর্মাল রাখতে চাও তাহলে এটা নিতে পারো। আর যদি পাওয়ার চাও তাহলে এখানে এসো না, কারণ পাওয়ার এখানে একটু কম আছে, এটা পাওয়ার খুবই কম, 13.2 সামথিং কি তার 13 আছে, ঠিক আমার মনে নেই। তো বাইকটা ওভারঅল খুব সুন্দর এবং গুড ভ্যালু ফর মানি তখনকার দিনে, এখনের দিনেও খুব ভ্যালু ফর মানি।
তো তোমরা চাইলে এখন নিতে পারো, তোমাদের নিজের চয়েস। আমি সাজেস্ট করবো কেউ যদি রেগুলার বেসিসে ইউজ করতে চাইলো তাহলে পাহাড় বলো যে কোনো জায়গায় এই বাইককে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, এবং কমফোর্ট তো খুবই সুন্দর, অবশ্যই নিয়ে যাও এবং লং রাইডও করতে পারো। আমি 300-400 কিলোমিটার আরামসে ইজিলি চালিয়ে নিই যে কোনো সময়। তো বাইক ওভারঅল খুবই সুন্দর আমার বাইক, এবং এর সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে। অনেক দিন ধরে একে চালাচ্ছি, প্রায় 9 বছর হতে চললো 2017 থেকে নিয়ে, এবং তখনকার দিনে এই বাইকটা বললে মানে আলাদাই বাইক ছিল। এখন তো বাইক অহরহ হয়ে গেছে, বাইক যেখানে সেখানে বাইক। তখন দিনে একটু খুব কম ছিল, এবং তখনকার দিনে এই যে হোয়াইট টায়ারের বাইক খুব রেয়ার ছিল। এই বাইকগুলো হোয়াইট টায়ারের বাইক খুব রেয়ার ছিল 2017 সাল, মানে বুঝতে পারছি প্রায় অনেকটাই, একটা প্রায় ডেকেডের কাছাকাছি, 9 বছর হতে চললো। তো ওভারঅল খুব সুন্দর বাইক, আমার তো খুব পছন্দ, এবং তোমরাই বলো সেল করবে না নতুন বাইক নেবো। তো এখন তো ভালোই চলছে, বাকি ছোট ছোট কিছু প্রবলেমও তোমাদের বললাম, আরও কিছু থাকলো হয়তো, সেগুলো মিস্টেকেন, কিন্তু প্রত্যেকটা মনে রেখে বলা যায় না, কারণ এত একটা সুন্দর বাইক সব কিছু মনে, কারণ এর ভালো দিকটা আমি দেখতে পাই সবসময়, যেহেতু আমার বাইক, নিজের বাইক হলে সবসময় ভালো দিকই দেখা যায়। ওভারঅল খুব সুন্দর, এবং আমার সেকেন্ড পিছনের রেয়ার টায়ারটা একটু নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে এখন। আর ব্রেকিংয়ের যে মানে কস্ট বলো, ব্রেক কস্টগুলো, ওগুলো ব্রেক প্যাডের কস্টগুলো খুবই লোয়েস্ট, ব্রেক প্যাডের কস্ট বললেই চলে। মানে ওভারঅল খুব একটা অল্প টাকার মধ্যে খুব একটা ভালো গাড়ি, এবং রিলায়েবল। ইঞ্জিনের দিক থেকে তো অবশ্যই রিলায়েবল, যদি ইঞ্জিন লং টাইম নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই ইয়ামাহা এফজেড কনসিডার করো, বিশেষ করে ইয়ামাহার বাইক বলো, লং টাইম ইঞ্জিনের জন্য খুব সুন্দর একটা বাইক, আরামসে নিতে পারবে লং টাইম রেন্ট, মানে লং টাইমের জন্য ইয়ামাহার ইঞ্জিন সব থেকে বেস্ট। প্রায় আমার 9 বছর হতে চললে এখন পর্যন্ত একটা আমি কোনো নাট ঢিলা করিনি, মানে কোনো নাট খুলতে হয়নি আমাকে, একমাত্র শুধু এই অয়েল ফিল্টার ছাড়া, ইঞ্জিন অয়েল ফিল্টার ছাড়া। আর আমি যদি সত্যি কথা বলতে চাই, আমি প্রায় এই বাইকের যদি ইঞ্জিন অয়েল প্রায় 4500-5000 আমি চেঞ্জ করি, কারণ আমার বাইক ওই সেরকমভাবে নর্মালি চলে, বেশি এক্সট্রা হাই মানে হাই এতে চলে না, মানে কি বলে সেটাকে, আমার বাইক খুব নর্মালি চলে, 40-এর অ্যাভারেজ চলে, তার নিচেও চলে, বেশি রাশ ড্রাইভিং হয় না, নর্মাল ড্রাইভিং হয়। তো মাইলেজও খুব ভালো পাই, এবং ইঞ্জিন অয়েলও খুব লেটে চেঞ্জ করি, তার জন্য অসুবিধা হয় না। এবং বাকি সব কিছু ওভারঅল এখন গাড়ি ঠিক আছে, 10 বছর হতে চললো তো, আর এর সাথে একটা ইমোশন জড়িয়ে গেছে। তবে এই বাইকটা রেসিং মেশিন না, এটা ফিচার লোডেড বাইকও না, কিন্তু ডিপেন্ডেবল এবং কমফোর্টেবল আর প্র্যাকটিক্যাল একটা মোটরসাইকেল। সর্বশেষ একটা পার্সোনাল কথা, এই 9 বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে, নতুন বাইক এসেছে, নতুন টেকনোলজি এসেছে, আমার জীবনে অনেক কিছু বদলেছে, কিন্তু এই এফজেডএস এখন আমার সাথে আছে, তাই আমার কাছে এটা শুধু বাইক একটা না, এটা একটা আমার জার্নির অংশ। তোমাদের কাছে যারা এফজেড ইউজ করো বা করেছো, কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম বাইকের রিভিউ এবং ট্রাভেল ব্লগ দুটোই পাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা হবে পরের ব্লগে, এবং পরের কোনো একটা বাইক নিয়ে বা কোনো এক জায়গায় দেখা হবে। টাটা।